মাঝরাতে আমার স্বামীকে কাজের মেয়ে লামিয়ার ঘর থেকে বের হতে দেখলাম। তাকে দেখে মনে হচ্ছে বেশ টেনশনে পড়ে গেছে, আর শরীরটাও ক্লান্ত। ওকে দেখে আমি নিজেকে আড়াল করে নিলাম। সে আমাকে খেয়াল না করে আস্তে করে আমাদের ঘরের দিকে চলে গেল। আমি বুঝতে পারলাম না মাঝরাতে কি এমন দরকার পড়লো যে তাকে লামিয়ার ঘরে যেতে হলো। তেমন কিছু দরকার হলে আমাকে বলতে পারতো। আর আজকেই প্রথম নয়, গতকাল রাতেও আমি পানি খেতে বের হওয়ার সময় আমার স্বামীকে ওর ঘর থেকে বের হতে দেখেছি। তাই ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়ে আছি। আমি আর এখানে সময় নষ্ট না করে সোজা লামিয়ার ঘরে চলে গেলাম। লামিয়ার ঘরের দরজাটা হালকা খুলে দেখি মেয়েটা বিছানায় শুয়ে আছে, তার গায়ের কাপড় এলোমেলো। আমার আর বুঝতে বাকি রইল না কিছুক্ষণ আগে এখানে কি ঘটে গেছে। আমার স্বামী নেহাল, যাকে আমি এতটা ভালোবাসি, আমার উপস্থিতিতে ভাবলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি জীবনে এমন কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি পেতে হলো জানি না। তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কেন আমাকে এভাবে ঠকাচ্ছ? অনেক কিছুই বলতে চেয়েছিলাম, করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই পারলাম না। বরং চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে চলে গেলাম। এই ঘটনার 3 দিন পর লামিয়া হঠাৎ বেসিনে বমি করতে লাগলো। আমার শাশুড়ি মা ছুটে এসে বললেন, কি হয়েছে তোর, এভাবে বমি করছিস কেন? বেশি শরীর খারাপ লাগছে নাকি? লামিয়া চোখ মুছে নিজেকে সামলে নিয়ে বলল, তেমন কিছু না খালামণি, আমার মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি যাই বলেই লামিয়া তাড়াহুড়ো করে চলে গেল নিজের ঘরে। ঘটনাটা আমি সহ আমার শাশুড়ি মা দুজনেরই বেশ অবাক লাগলো, কারণ এটা সামান্য গ্যাসের সমস্যা আমাদের কারো মনে হয়নি। গ্যাসের জন্য কি এইভাবে বমি হয় বৌমা? আমি শুধু বললাম, বাদ দিন, এখন চিন্তা করবেন না, আপনার ছেলে আসলে আমি বিষয়টা বলবো। মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে দেখলাম লামিয়া বেসিনা আবারও বমি করছে, তবে এবার একা নয়, পাশে আছে আমার স্বামী। লামিয়াকে এমন ভাবে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় যেন তার পরমাত্মীয়। এবার আমি একটু রেগে কাছে গিয়ে বললাম, কি হচ্ছে এখানে আমি জানতে পারি? আমার স্বামী বেশ ঘাবড়ে গিয়ে বলল, তুমি এখানে কেন এলে? অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। রাত শুধু আমার একার জন্য নয়, সবার জন্য হয়েছে। নেহাল, তুমি এত রাতে এখানে ওর সাথে কি করছো? আর লামিয়া, তোর কি হয়েছে সত্যি করে বলতো? তুই এভাবে বমি করছিস কেন বারবার? ভাবি, তেমন কিছু না, সকালে তো বললাম আমার একটু গ্যাসের সমস্যা হয়েছে। লামিয়াকে একটা চট দিয়ে বললাম, তুই আমাকে কোনটা গ্যাসের সমস্যা আর কোনটা তোদের ব্যক্তিগত সমস্যা সেটা বোঝাতে আসিস না। ছি নেহাল, তোমার থেকে আমি এটা আশা করিনি। আমি বিছানায় ওপাশ করে শুয়ে চোখের জল ফেলছিলাম। নেহাল দ্রুত আমার পাশে এসে শুয়ে আমাকে বলল, কি হয়েছে, তুমি এমন করছো কেন? ছোবে না তুমি আমায় একদম। তোমার রুচির এত অধঃপতন নেহাল, আমি বিশ্বাস করতে পারছি না। একটা কাজের মেয়ের সাথে তুমি কিভাবে এসব করলে? তুমি কি বলতে চাচ্ছ আমাকে খুলে বলো। কি বলতে চাচ্ছি মানে কি? মেয়েটা বারবার বমি করছে, আমাদের কি বুঝতে বাকি আছে ওর সাথে কি হয়েছে? আমি নিশ্চিত ওর গর্ভে তোমার সন্তান আছে। নেহাল অবাক হয়ে বলল, তুমি এসব কথা আমাকে কিভাবে বলতে পারো? আমি শুধু তোমাকে ভালোবাসি ফুল, এসব কথা তোমার মুখে মানায় না। একটা নোংরা মানুষ মাঝরাতে কাজের মেয়ের ঘর থেকে বের হতে আমি তোমাকে প্রায় সময় দেখেছি। ব্যাস, সরি টু সে মিস্টার নেহাল, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমার শেষ কথাটা শুনে নেহাল ছলছল চোখে তাকিয়ে স্তব্ধ হয়ে বসেছিল। পরদিন যখন আমি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা এসে আমাকে আটকে বললেন, মা তুমি এভাবে আমার ঘর ছেড়ে চলে যেও না, আমি কাল রাতে তোমার সব কথা শুনেছি, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। কি না হতে পারে মা? লামিয়া যে প্রেগনেন্ট সেটা কি অস্বীকার করার সুযোগ আছে? আর তাছাড়া এই বাসায় আপনার ছেলে ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই, সুতরাং এই কাজটা আপনার ছেলের, এতে কোনো সন্দেহ নেই। আর এমন একজন মানুষের সাথে আমি থাকতে পারবো না, আমাকে মাফ করবেন। এমন সময় লামিয়া ছুটে এসে আমার পা ধরে বলল, ভাবি নেহাল ভাই অনেক ভালো মানুষ, আপনি ওনাকে ভুল বুঝবেন না। তুই আবার ওর হয়ে সাফাই গাইতে আসছিস? না ভাবি, আমি কোনো সাফাই গাইতে আসিনি, আমি যেটা সত্য সেটা আপনাকে বলতে এসেছি। আমি চাই না আপনার সংসার এভাবে ভেঙে যাক। আমার শাশুড়ি মা অবাক হয়ে প্রশ্ন করলেন, কি সত্য কথা লামিয়া, তাড়াতাড়ি বল, তোর কি সত্যিই কোনো সম্পর্ক আছে ওর সাথে? শুনুন তাহলে সে কথা। দরজায় কলিং বেলের সাথেই দরজা খুলে দিল লামিয়া। দরজা খুলতেই ঘরে এলো কাশেম দারোয়ান, মুখে একটা বাঁকা হাসি নিয়ে বাইকের চাবিটা দিয়ে বলল, নেহাল ভাইয়ের বাইকটা এক সাইডে পার্ক করে দিয়েছি, চাবিটা দিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, তাই তুই দিয়ে আয়। লামিয়া কিছুটা লজ্জা পেয়ে বলল, কেন দাঁড়াতে পারছো না কেন? দেখ, তোকে যে আমি পছন্দ করি সেটা তুই ভালো করেই জানিস, আর তুইও আমাকে মনে মনে পছন্দ করিস সেটাও আমি জানি, কিন্তু তারপরেও কেন যে আমাকে কাছে আসতে দিস না সেটাই বুঝতে পারি না। এসব কথা বলবে না, একটা বুড়ো দামড়া আমার সাথে কি তোমার যায়? লামিয়ার লজ্জা মাখা মুখটা নিজের দিকে ঘুরিয়ে কাশেম দারোয়ান বলল, ভালোবাসা কি এসব মানে রে? লামিয়া লজ্জা পেয়ে চলে আসলো। আমি তাকে মনে মনে পছন্দ করতাম ভাবি, খুব বিশ্বাস করতাম, তাই সেদিন যখন রাতে হঠাৎ করে আমার ঘরে ঢুকে গেল, তুমি এখানে এত রাতে, কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তোকে একটু আদর করব তারপর চলে যাব। যা, আমার শরম করে কিন্তু। পেটে খিদে মুখে লাজ। আচ্ছা সত্যি করে বলতো, তুই কি আমার কাছে আসতে চাস না? লামিয়া লজ্জায় মুখটা নিচু করে রাখলো। তারপর লামিয়া কিছু বলছে না দেখে কাশেম দরজা
দরজা বন্ধ করে লামিয়াকে জোর করে নিয়ে শুয়ে পড়ল। সেই রাতের পর থেকে প্রায় সময় আমার কাছে আসতো কাশেম, কিন্তু ও যে এত বড় ঠক বাটপার সেটা আমি জানতাম না ভাবি। গ্রামে ওর একটা বউ আছে, দুটো বাচ্চা আছে, আর এই সবকিছু যখন আমি জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে। এ কথাটা শুধু নেহাল ভাই জানতো, কারণ একদিন হাতে নাতে আমাদের ধরে ফেলেছিল। নেহাল ভাইকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, তারপর আমাকে বিয়ে করার ভয়ে হঠাৎ করে চাকরি ছেড়ে চলে গেল। আসলে ভাইয়ার কোনো দোষ নেই ভাবি। আমার শাশুড়ি মা বলল, মা তুমি আমার ছেলেকে ভুল বুঝে এত বড় একটা ভুল করো না। আমি ওদের সব কথা শুনে আমার ঘরে দৌড়ে ছুটে গেলাম। ঘরে গিয়ে দেখি নেহাল বিছানায় বসে চোখের জল ফেলছে। আমি গিয়েই তার পা ধরে বললাম, নেহাল আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো নেহাল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমি লামিয়ার থেকে সব কথা শুনেছি। নেহাল বলল, তুমি আমাকে অবিশ্বাস করবে সেটা আমি ভাবতে পারিনি। আমাদের 2 বছরের সংসারে আজ প্রথম আমার বউ আমাকে সন্দেহ করেছে। আমি বললাম, আজ প্রথমবার আমার স্বামী আমার উপর রাগ করেছে, তাই কান ধরে বলছি সরি, আর কখনোই এমন ভুল করব না, কান না ধরে এভাবে চিলের পিছে দৌড়াবো না। আমার কথায় নেহাল হেসে ফেলল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অনুরোধ করছি। গল্পটির রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।